আমরা যে চ্যাপ্টারটা এরপরে করতে চলেছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স। এখন কিছু লিখতে হবে না তোমাদের, তোমরা জাস্ট শোনো। কিছু লিখতে হবে না তোমাদের, তোমরা জাস্ট শোনো। আমি এই চ্যাপ্টারের আজকে একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিচ্ছি, যেটা তোমাদের খুব দরকার। এই চ্যাপ্টারটার সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র তোমাদেরকে বলে দেবো, যাতে মেন চ্যাপ্টারটা যখন তোমাদের পড়াবো তোমরা খুব ইজিলি তখন জিনিসটাকে ধরতে পারো। তো বেসিক্যালি এটাকে ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো কিছু না লিখে খুব ভালো করে শোনো। দেখো, বিজনেস ফাইন্যান্স, বিজনেস ফাইন্যান্স এই কথাটার মানে কি? বিজনেস ফাইন্যান্স মানে বিজনেস করার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটার কথা বলা হচ্ছে। ফান্ডস, ফাইন্যান্স মানে ফান্ডস। তো বিজনেস ফাইন্যান্স মানে ফান্ডস নিডেড, ফান্ডস নিডেড টু রান বিজনেস। আর সোর্সেস মানে এই ফান্ডসটা কোথা থেকে আসবে। এই যে ফান্ডস, এটা কোথা থেকে আসবে, কোথা থেকে বিজনেস এই ফান্ডটা কালেক্ট করবে। সো সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স মানে বিজনেসের যে টাকার দরকার সেইটা বিজনেস কোথা থেকে কালেক্ট করবে। বিজনেসের সোর্সেস কে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করতে পারি, দুটো ভাগে মেনলি ভাগ করতে পারি। একটা হচ্ছে ওন্ড ফান্ডস, আর একটা হচ্ছে ডেট ফান্ডস বা বরোড ফান্ডস। ওন্ড ফান্ডস এর মধ্যে কি আসে? ওন্ড ফান্ডস এর মধ্যে শেয়ার, ইকুইটি শেয়ার আসে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ওন্ড ফান্ডস এর মধ্যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আসে, আর রিটেনড আর্নিং আসে। ডেট ফান্ডস বা বরোড ফান্ডস এর মধ্যে কি কি আসে? এর মধ্যে ভেরিয়াস টাইপস অফ লোনস আসে, ভেরিয়াস টাইপস অফ লোনস। যেরকম ধরো, এক্সাম্পল আমি বলতে পারি লোন ফ্রম ব্যাংক, বা তোমরা আরেকটা কথা অনেক সময় শুনে থাকো, ডিভেঞ্চার। তো ডিভেঞ্চার, লোন ফ্রম ব্যাংক, এইগুলো কি? এইগুলো হচ্ছে সোর্সেস অফ borrowed funds or debt funds. হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওন্ড ফান্ডস এর মধ্যে কি কি আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিটেনড আর্নিংস। আর বরোড ফান্ডস এর মধ্যে ভেরিয়াস টাইপস অফ লোনস আসে, যেরকম লোন ফ্রম ব্যাংক, ডিভেঞ্চার্স এক্সেট্রা। তো কোন সোর্স থেকে টাকা তুলবো, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। ওল্ড ফান্ডস আর বরোড ফান্ডস এর মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? ধরো তুমি আজকে কোম্পানির একটা শেয়ার কিনেছো,
ধরো তুমি কোম্পানির ইকুইটি শেয়ার কিনেছো, বা ধরো তুমি প্রেফারেন্স শেয়ার কিনেছো। তুমি যদি কোম্পানির ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার কেনো, তাহলে তুমি কোম্পানির প্রফিটের একটা অংশ পাবে। কোম্পানির যে প্রফিট হবে, সেই প্রফিটের একটা পার্ট তুমি পাবে। বুঝতে পারছো? যদি প্রফিট না হয় তাহলে কিচ্ছু পাবে না। তো কোম্পানি যদি প্রফিট পায়, তাহলে সেই প্রফিটের থেকে শেয়ার হোল্ডাররা রিটার্ন পাবে। আর প্রফিট না পেলে শেয়ার হোল্ডাররাও কিছুই পাবে না। আচ্ছা, এইবার ধরো লোনস এর ক্ষেত্রে বা ধরো ডিভেঞ্চারের ক্ষেত্রে, ডিভেঞ্চার কি ধরো বলো তো? ডিভেঞ্চার হলো, এই চ্যাপ্টারে যখন আমি ডিভেঞ্চার পড়বো, তো তোমরা বুঝবে ডিভেঞ্চার ইজ দ্য টাইপ অফ লোন উইচ ইজ টেকেন ফ্রম দ্য পাবলিক। আজকে ধরো একটা কোম্পানি বাজার থেকে টাকা তুলতে চাইছে, বাজার থেকে মানে মাছের বাজারের কথা বলছি না, বাজার থেকে টাকা তুলতে চাইছে মানে পাবলিকের থেকে টাকা তুলতে চাইছে। তো কোম্পানির কাছে কি অপশন আছে? একটা অপশন হচ্ছে শেয়ার বিক্রি করা, সেকেন্ড অপশন হচ্ছে লোন নেওয়া। এবার কোম্পানি দেখছে যে আমি যত বেশি শেয়ার বিক্রি করব, তত তো আমার নাম্বার অফ মানে তত তো আমার কোম্পানির ওপর কন্ট্রোলটা কমে। বোঝা গেল? দেখো, ধরো একটা কোম্পানি আছে, এবিসি লিমিটেড। সুরঞ্জনা এই কোম্পানির 50% শেয়ার হোল্ড করছে। সুরঞ্জনা এই কোম্পানির 50% শেয়ার হোল্ড করছে। টোটাল শেয়ার্স কত আছে এই কোম্পানির কাছে? টোটাল নাম্বার অফ শেয়ার্স আছে 1। তার 50% সুরঞ্জনার কাছে আছে, মানে সুরঞ্জনার কাছে কত আছে? সুরঞ্জনার কাছে আছে 50,000 শেয়ার্স। বাকি 50,000 বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সুরঞ্জনার 50% শেয়ার আছে মানে, সুরঞ্জনার কাছে 50% শেয়ার আছে মানে সুরঞ্জনার কাছে 50% ডিসিশন মেকিং অথরিটিও আছে। আমরা ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনে পড়েছিলাম যে যার যত শেয়ার তার তত ভোটিং পাওয়ার কোম্পানিতে। এইবারে দেখো, কোম্পানি যদি আরো 50,000 এক্সট্রা 50,000 শেয়ার ইস্যু করে দেয় পাবলিককে, কোম্পানি যদি পাবলিককে এক্সট্রা 50%, 50,000 শেয়ার ইস্যু করে দেয়, তাহলে টোটাল শেয়ার কত হয়ে গেল? টোটাল শেয়ার কত হয়ে গেল? 1,50,000। আর সুরঞ্জনা যার কাছে 50% ছিল, এখন সেটা 30% হয়ে দাঁড়ালো। তো জাস্ট বিকজ কোম্পানি শেয়ার বেশি ইস্যু করলো, তো সুরঞ্জনার কন্ট্রোলটা কমে গেল কোম্পানির উপর। কারণ আগে 1 লাখের মধ্যে 50 ছিল, এখন 1,50,000-এর মধ্যে 50 আছে। তো এখন কোম্পানিতে সব ডিসিশন কি সুরঞ্জনার মতনই হবে তার কোনো মানে আছে? দ্য আনসার ইজ নো। কারণ ওর পাওয়ার অনেক কমে গেছে। তো সেই জন্য দেখো, সবসময় যে ইচ্ছা হলো আমি ইকুইটি শেয়ার ইস্যু করে দিলাম সেরকম ব্যাপারটা নয়। কারণ যত তুমি ইকুইটি শেয়ার ইস্যু করবে, কন্ট্রোল ডাইলিউট হয়ে যাবে। আজকে ধরো রিলায়েন্স, আম্বানি কি চাইবে যে ওর কোম্পানির মানে কন্ট্রোল একদম ডাইলিউট করে দিতে? চাইবে না।
তো ধরো সুরঞ্জনাই এই কোম্পানিটার হয়তো ওই বানিয়েছে, ধরো ওই এই কোম্পানির প্রমোটার, ওর কাছে 50% শেয়ার আছে। সুরঞ্জনা খুব আসছে, যাই হোক, ওর কাছে 50% ডিসিশন মেকিং এবিলিটি আছে। ও কখনো চাইবে না যে আমি আরো বেশি শেয়ার ইস্যু করে দিই পাবলিককে, দিয়ে আমার কন্ট্রোলটা কমে যাবে। তো এরকম বিভিন্ন কারণবশত কোম্পানি, যে সব, এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল, এরকম আরো অনেক রিজনের জন্য সবসময় ইকুইটি শেয়ারই যে কোম্পানি বিক্রি করবে তার কোনো মানে নেই। কারণ শেয়ার হোল্ডার্স, মনে রাখবে, শেয়ার হোল্ডার্স আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। তো শেয়ার বিক্রি করা মানে কোম্পানির ওনারশিপ তুমি অন্য কাউকে দিয়ে দিচ্ছ, তো এক্সিস্টিং যারা ওনার তাদের পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। তো বিভিন্ন কারণবশত কোম্পানি সবসময় যে টাকা তোলার জন্য শেয়ার ক্যাপিটাল ইউজ করবে তা কিন্তু নয়। কোম্পানি অল্টারনেটিভলি লোন নিতে পারে। অল্টারনেটিভলি কোম্পানি কি করতে পারে, লোন নিতে পারে। আচ্ছা, এই লোন কোম্পানি ব্যাংকের থেকেও নিতে পারে, আবার এই লোন পাবলিকের থেকেও নিতে পারে। ব্যাংকের থেকে যখন লোন নেবে সেটা নর্মাল আমরা ব্যাংক লোন বলবো, আর যখন পাবলিকের থেকে লোন নেবে সেটাকে আমরা বলবো ডিভেঞ্চার্স। ধরো একটা কোম্পানি দেখলো যে ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, 15% রেট অফ ইন্টারেস্ট। তো তখন সে বলতেই পারে যে আমি ব্যাংক লোন না নিয়ে ডিভেঞ্চার ইস্যু করবো, মানে পাবলিকের থেকে লোন নেব। এবার দেখো, ভালো করে ভেবে দেখো, একটা কোম্পানি ব্যাংকে গিয়ে দেখলো যে সিরিজটা এত হাসার কি হয়েছে, একটা কোম্পানি ব্যাংকে গিয়ে দেখলো যে ব্যাংক 15% রেট অফ ইন্টারেস্টে লোন দিচ্ছে। তখন সে বলতেই পারে যে আমি 15% রেট অফ ইন্টারেস্টে লোন নেবো কেন, আমি পাবলিকের থেকে লোন নেবো, 10% দেবো। তো কোম্পানির 5% ইন্টারেস্ট বেঁচে গেল। এবার প্রশ্ন হলো, ইনভেস্টর যারা, মানে পাবলিক, পাবলিক কি বোকা? পাবলিক কেন 10% দিতে যাবে? দেখো, পাবলিকের কাছে অপশন নেই। পাবলিকের কাছে অপশন নেই। ব্যাংকে যদি তুমি আজকে টাকা রাখো, তুমি আর যদি এফডি করো, কত ইন্টারেস্ট রেট পাবে? ম্যাক্স টু ম্যাক্স বিভিন্ন রকমের থাকে, ম্যাক্স টু ম্যাক্স 7.5%। সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে কত পাবে? 3% ধরো পাবে, তাও পাবে কিনা সম্ভব। পাবলিক তখন কি দেখছে, 10% পাচ্ছি তো এখানে দিয়ে দিই, অসুবিধাটা কি আছে? তো পাবলিকের জন্য ভালো, আর কোম্পানির জন্য ভালো। তো ইন দিস কেস কোম্পানি কি করবে, পাবলিকের থেকে লোন নেবে, এবং পাবলিকের থেকে লোন নেওয়ার জন্য যে ডকুমেন্টটা বানাতে হয় দ্যাট ইজ কল্ড ডিভেঞ্চার। ডিভেঞ্চার কিছুই নয়, ইটস এ ডকুমেন্ট যেখানে কোম্পানি লিখে দেবে আমি তোমার থেকে এত টাকা নিলাম, এত ইন্টারেস্ট দেবো। তো শেয়ার আর ডিভেঞ্চারের মধ্যে মেন তফাৎ হলো, তুমি যদি শেয়ার, একটা কোম্পানির শেয়ার তুমি যদি কেনো, তার মানে তুমি সেই কোম্পানির ওনার হচ্ছ। আর ডিভেঞ্চার মানে তুমি সেই কোম্পানির ক্রেডিটার। কোম্পানির ভিউ পয়েন্ট থেকে ভাবো, কোম্পানি শেয়ার ইস্যু করছে মানে, কোম্পানি শেয়ার ইস্যু করছে মানে কোম্পানি নিজের, যাকে শেয়ার দিচ্ছে, কোম্পানি যাকে শেয়ার দিচ্ছে সে কোম্পানির ওনার হয়ে যাচ্ছে। আর কোম্পানি ডিভেঞ্চার ইস্যু করছে মানে কোম্পানি ইজ টেকিং আ টাইপ অফ লোন। তো শেয়ার আর ডিভেঞ্চারের তফাৎটা সবার আগে খুব ভালো করে বোঝো। ডিভেঞ্চার কিন্তু একটা লোন, আর শেয়ার কিন্তু কোম্পানির ওনারশিপ দেওয়া। এইবারে দেখো, কারোর কারোর মনে হতে পারে যে তাহলে তো কোম্পানির যখনই লোন দরকার তখনই পাবলিকের থেকে তুলে নেবো।
কম, একটু কম রেট অফ ইন্টারেস্টও হবে। ব্যাংকের কাছে যাওয়ার কি দরকার? দেখো, ডিভেঞ্চার ইজ এ টাইপ অফ লোন। তো কোম্পানি পাবলিকের থেকে টাকা তুলছে মানে কোম্পানি পাবলিকের থেকে ধার নিচ্ছে। আচ্ছা, যে ধার নেয়, তুমি পাবলিক কখন ধার দেবে? যখন পাবলিকের কনফিডেন্স থাকবে কোম্পানিটার উপর, যে এর থেকে আমি টাকাটা ফেরত পাবো। তো কোম্পানি চাইলেই কি ডিভেঞ্চার ইস্যু করতে পারে না? সেই কোম্পানির একটা প্রপার ইমেজ থাকা দরকার। আজকে ধরো আমি SM ক্লাসেস কোম্পানি খুলে বললাম ডিভেঞ্চার, কেউ কি কিনবে? কেউ কিনবে না। SM ক্লাসেস লিমিটেড ডিভেঞ্চার ইস্যু করছে, কেউ কিনবে না। বাট হ্যাঁ, কোনো কোম্পানির যদি ভালো পাবলিক ইমেজ থাকে, ডেফিনেটলি ডিভেঞ্চার ইস্যু করতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে একটা জিনিস বোঝা গেল, যে ডিভেঞ্চার হচ্ছে লোন, শেয়ার মানে কোম্পানির মালিকানা হওয়া। আর মালিকরা কি পায়? মালিকরা পায় প্রফিটের পোর্শন। মালিকরা পায় প্রফিটের পোর্শন। যারা লোন দিচ্ছে তারা কি পায়? তারা পায় ইন্টারেস্ট। যারা লোন দিচ্ছে তারা পায় ইন্টারেস্ট। খুব ভালো করে শুনছো। যারা লোন দিচ্ছে তারা কি পাবে? ইন্টারেস্ট। আর যারা শেয়ার কিনছে, কোম্পানির মালিক হচ্ছে, তারা কি পাবে? তারা পাবে প্রফিট। আচ্ছা, এইবারে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাকে বলো। ভেবে উত্তর দেবে। একদিকে রয়েছে ওনার্স ফান্ড, একদিকে রয়েছে বড় ফান্ড। কোনটা বেশি রিস্কি? কোনটা বেশি প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা বলছি। কোনটা বেশি রিস্কি? আমার কোয়েশ্চেন এখনো শেষ হয়নি। কোম্পানির ভিউ পয়েন্টে কোনটা বেশি রিস্কি? ওনার্স ফান্ড বেশি রিস্কি, না বড় ফান্ড বেশি রিস্কি? আমি রিস্কি বলিনি, কিন্তু রিস্কি বলেছি। কোনটা বেশি রিস্কি ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য কোম্পানি? সবসময় মনে রাখবে, কোম্পানির ভিউ পয়েন্ট থেকে বড়োড ফান্ডস আর মোর রিস্কি, ওনার্স ফান্ডস আর লেস রিস্কি। কেন? কারণ তুমি যদি ফান্ড বড় করো, তাহলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, ওয়েদার অর নট ইউ আর আর্নিং প্রফিট। আমি দেখো এখানে বলেছি ইন্টারেস্ট দিতে হবে, তো প্রফিট হোক লস হোক ইন্টারেস্ট দিতেই হবে। আর ওনার্স ফান্ড ইজ লেস রিস্কি ফ্রম কোম্পানিজ ভিউ পয়েন্ট। কেন জানো তো? কারণ এখানে প্রফিট হলে ওনাররা পাবে, না হলে পাবে না। আচ্ছা, এবারে ইনভেস্টরদের ভিউ পয়েন্ট থেকে ভাবো তো। ইনভেস্টরদের ভিউ পয়েন্ট থেকে কোনটা বেশি রিস্কি? ধরো আজকে তুমি শেয়ার মার্কেটে খেলতে চাইছো, এই খুব ইম্পর্ট্যান্ট। আজকাল তো ধরো এত অ্যাপ বেরিয়ে গেছে, আপ স্টকস, জিরোধা, গ্রো, আরো কত কিছু অ্যাপ বেরিয়ে গেছে। ইনভেস্টারদের পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা বেশি রিস্কি? ইনভেস্টারদের পয়েন্ট অফ ভিউ থেকে এইটা বেশি রিস্কি, এটা কম রিস্কি। কেন? কারণ
কারণ কারণ কারণ কারণ তুমি যদি আজকে ধরো তুমি 1 লাখ টাকা ডিভেঞ্চারে লাগিয়েছো, 10% রেট অফ ইন্টারেস্ট। তো তোমার একটা ফিক্সড রিটার্ন আছে, কোম্পানি রসাতলে গেলেও তুমি 10% পাবে, কোম্পানির প্রফিট হোক লস হোক তুমি 10% পাবে। তো ইউ আর সিকিউর। রূপসা, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে ক্যামেরা বন্ধ। অন দি আদার হ্যান্ড, তুমি ধরো 1 লাখ টাকা শেয়ারে লাগিয়েছো, হাই রিস্ক, হাই রিস্ক। তোমরা কারেন্টলি শেয়ার মার্কেটের খবর রাখছো কেউ? তো শেয়ার মার্কেট আমাদের এখন প্রচন্ড ভাবে ডাউন যাচ্ছে, বিভিন্ন কারণে। ইউএসএ একটা পলিটিক্যাল সিনারিও চলছে, সেটা একটা কারণ। এছাড়াও ফরেন ইনভেস্টরস যারা, তারা এখান থেকে ইন্ডিয়া থেকে টাকা তুলে নিয়ে চায়নাতে ইনভেস্ট করছে। তো এইসব বিভিন্ন কারণে স্টক মার্কেট এই মুহূর্তে খুব ডাউন। তো যারা শেয়ারসে টাকা লাগিয়েছে এখন তাদের কিন্তু সময় খারাপ। হ্যাঁ, অবভিয়াসলি শেয়ার মার্কেট আবার রিকভার করবে, কোনো অসুবিধা নেই, শেয়ার মার্কেট কোনো না কোনো দিন রিকভার করবে। হর্ষদ মেহতার যে স্ক্যাম হয়েছিল, তারপরেও তো রিকভার করেছে। 2 বছর লেগেছিল, সব থেকে বেশি শেয়ার মার্কেট রিকভার করতে টাইম নিয়েছে আজ অব্দি ইন্ডিয়ান হিস্ট্রিতে হর্ষদ মেহতার স্ক্যামের পরে। 2 বছর, 2 ইয়ার্স, ওটা সব থেকে লং টাইম পিরিয়ড। কোভিড এর পরেও 10 মাসে রিকভার করেছে। তো রিকভার তো করবেই, কোনো অসুবিধা নেই, রিকভার তো করবেই। বাট অ্যাজ অফ নাও শেয়ার মার্কেট ক্র্যাশ করছে প্রত্যেক দিনই। সেন্সেক্স বলো, নিফটি বলো, নিফটি ব্যাংক বলো, প্রত্যেক দিনই দেখছি তাদের কিছু পয়েন্ট করে পড়ছে। ভালো। তো যখন আবার রিকভার করবে করবে। তো যখন শেয়ার মার্কেট ডাউন যাচ্ছে তখন কিন্তু যারা ইকুইটি শেয়ার্সে টাকা লাগিয়েছে তাদের টাকা কমছে, তাদের লস হচ্ছে। বা যারা ডিবেঞ্চারে আছে তারা কিন্তু কোনো চাপে নেই ভাই, শেয়ার মার্কেট যাই হোক না কেন তাদের কিন্তু কোনো চাপ নেই। শেয়ার মার্কেট বাড়লেও তাদের কিছু না, কমলেও কিছু না, তারা ফিক্সড রেট অফ রিটার্ন নিয়ে চলে যাবে। আর যদি কেউ বেশি রিস্ক নিতে চায় তখন সে ইকুইটিতে টাকা লাগাবে। যদি কমে তাহলে তার লস, আর যদি বাড়ে তাহলে সে ভালো মতো বড় লোক হবে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা তোমরা ধরো, তোমরা যদি ইনভেস্ট করতে চাও, তো হাত তুলে বলো আমাকে, হ্যাঁ, হাত তুলে বলো কে কে বেশি রিস্ক নিয়ে ওনার্স ফান্ডে ইনভেস্ট করবে। হাত তোলো দেখি, টাইপ করো না, হাত তুলে দাও। রুদ্রাক্ষ করবে, আর কে করবে? আর কে করবে? যুধাজিৎ করবে, ভেরি গুড। আর কেউ করবে না? অর্ক করবে? মানে বাকি সবাই বড় ফান্ডসে করবে? আচ্ছা, বড় ফান্ডসে করবে বাকিরা? বড় ফান্ড হাত তোলো। মৌবনি কিছুতেই করবে না? বড় ফান্ডস, সৌজন্য, ঋষিত, অদৃশ। ঋষিত বড় ফান্ডসে করবে, আচ্ছা। তোমরা একটা ওয়ার্ড শুনেছো, পোর্টফোলিও, শুনেছো? শুনেছো? পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে কিছু টাকা এখানে লাগাও, কিছু টাকা এখানে লাগাও, রিস্ক কে স্প্রেড করো। আবার শেয়ারস তো বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানি এ, বি, সি, ডি। তো 1 লাখ, যখন তুমি ধরো 1 লাখ শেয়ারে লাগাচ্ছ,
পুরোটা কোম্পানি এতে না লাগিয়ে এ বি সি ডি এর মধ্যে ভাগ করো। আবার ডিভেঞ্চারও ধরো তুমি এক 50,000 টাকা ডিভেঞ্চারে লাগাচ্ছ, সেটাও এ বি সি ডি কোম্পানির মধ্যে ভাগ করে দাও। দিস ইজ কল্ড পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। সব জিনিস এক জায়গায় লাগালে হবে না। তুমি পুরো টাকাটা ডিভেঞ্চারে যারা লাগাবে বলছো, ভুল। আরে তুমি যদি স্টক মার্কেটে টাকা লাগাও, তবেই তুমি কম্পাউন্ডিং এফেক্ট পাবে। বুঝলে, কম্পাউন্ডিং এর মারাত্মক ইয়ে আছে। তুমি 5,000 টাকা করে বছরে জমাও, 20,000 টাকা, তুমি 20 বছর পর কোটিপতি হয়ে যাবে। 5,000 টাকা করে মাসে জমাও, এসআইপি করো, 20 বছর পর তুমি বড় লোক। ওয়ারেন বাফেট 11 বছর বয়স থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করছে। আর ও বলেছে যে ওর লাইফের সব থেকে বড় ভুল কোনটা, বলছে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করাটা একটু দেরিতে স্টার্ট করে দিয়েছি। 50 বছর অব্দি ওর যে ওয়েলথ ছিল, 50 থেকে 70-এ পৌঁছালো, সেই ওয়েলথ কিন্তু অনেক টাইমস বেড়ে গেছে। কি করে হলো? কম্পাউন্ডিং এফেক্ট। তো অ্যাজ এন ইনভেস্টর তোমাদের কিন্তু দুটো দিকেই টাকা লাগানো উচিত। তো কিছু টাকা তোমরা ফিক্সড ইনকামে লাগাবে, যেখান থেকে ধরো মাসে মাসে তুমি ধরো ডিবেঞ্চারে লাগালে, ফিক্সড ডিপোজিট করলে। আর বাকিটা তুমি কোথায় লাগাবে? ইকুইটিতে। তো এখন শেয়ার মার্কেট খুব ডাউন আছে, যারা যারা টাকা লাগাতে চাও আজকেই লাগিয়ে দাও। কেউ 18 হয়েছে এখানে? 18 তো হয়নি। ঠিক আছে, তোমাদের বাবা মার নামে খুলতে হবে অ্যাকাউন্ট। কারোর আছে বাড়িতে এখন? কারোর বাড়িতে আছে যে যারা শেয়ার মার্কেটে খুব অ্যাক্টিভ? মৌবনি আছে, আচ্ছা। সোহম আছে, আচ্ছা। Very good. তো এই যে তুমি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছ, তুমি ইনভেস্ট করছো, দিস ইজ ইনভেস্টমেন্ট ফর ইউ, অ্যান্ড দিস ইজ দ্য সোর্স অফ ফিনান্স ফর দ্য কোম্পানি। সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, সোর্সেস অফ ফিনান্স। তো কোম্পানির সোর্সেস অফ ফিনান্স কি? একটা হচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, একটা ডিবেঞ্চার ইস্যু করতে পারে, বা লোন নিতে পারে। মানে একটা বড় ক্যাপিটাল, একটা ওন ক্যাপিটাল। একটা কথা বলি, দু ধরনের শেয়ারের কথা আমি বলেছি, একটা ইকুইটি, একটা প্রেফারেন্স। একটা ইকুইটি, একটা প্রেফারেন্স। এর মধ্যে ইকুইটিটা তো বেশি চলে বাজারে, বেশি ইম্পর্টেন্ট। বাট স্টিল দুটো কনসেপ্টই আমাদের জানতে হবে। ইকুইটি আর প্রেফারেন্সের মধ্যে তফাৎ কি? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়। মানে ধরো 10% প্রেফারেন্স শেয়ার, 15% প্রেফারেন্স শেয়ার, লাইক দিস। আর ইকুইটি কোনো নো ফিক্সড রেট। কোম্পানির কাছে যত টাকা পড়ে থাকবে সবই এদের। কোম্পানির কাছে যত প্রফিট পড়ে থাকবে পুরোটাই এদের। ফিক্সড রেট নেই কিছু, পুরোটাই এদের। এবার আমার কোয়েশ্চেন আছে দুটো, যে দুটো কোয়েশ্চেন দিয়ে আমি তোমাদের হয়তো পুরো ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করতে পারবো। এই ডাউট গুলো ভীষণ কমন ডাউট, খুব মন দিয়ে শুনছো। দুটো কোয়েশ্চেন করছি। আমি কি বললাম? প্রেফারেন্স শেয়াররা ফিক্সড রেটে পাবে, ইকুইটিদের জন্য কোনো ফিক্সড রেট নেই। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, তাহলে কি প্রেফারেন্স এন্ড ডিভেঞ্চারের মধ্যে তাহলে তফাৎটা কি হবে? এটাও তো ফিক্সড, ডিভেঞ্চারেও আমি বললাম ফিক্সড, এখানেও আমি বললাম ফিক্সড। আমি এখানে বলেছি ফিক্সড ইন্টারেস্ট। আর শেয়ার হোল্ডারদের যেটা দেওয়া হয় সেটাকে আমরা ইন্টারেস্ট বলি না, বলি ডিভিডেন্ড। এখানে আমি বলছি ফিক্সড ডিভিডেন্ড। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি হলো?
কার কার মনে এই কোয়েশ্চেন আসছে হাত তুলছো? কারোর মনে কোয়েশ্চেন আসছে না যখন আমি স্কিপ করে যাচ্ছি। দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স হলো ডিভেঞ্চারকে কিন্তু ফিক্সড ইন্টারেস্ট দিতেই হবে, 10% দিতেই হবে, whether or not there is profit। আর 10% প্রেফারেন্স ডিভিডেন্ড তুমি তখনই দেবে, ধরো তুমি 10% প্রেফারেন্স শেয়ারস ইস্যু করেছো, তুমি 10% ডিভিডেন্ড তখনই দেবে অনলি ওয়েন দের ইজ প্রফিট। সো এখানে প্রফিট ম্যান্ডেটরি, এইখানে প্রফিট হোক না হোক, প্রফিট হোক না হোক, প্রফিট ইজ নট ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভেঞ্চার এন্ড প্রেফারেন্স। নেক্সট প্রশ্ন, তাহলে প্রেফারেন্স আর ইকুইটির মধ্যে তফাৎ কি হলো? প্রেফারেন্স আর ইকুইটির মধ্যে তফাৎ হলো, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা প্রফিটের একটা ফিক্সড পোর্শন পাবে, আর বাকি পুরোটা ইকুইটি দেবে। তাহলে কোম্পানির কাছে যে প্রফিট পড়ে রইলো, সেই প্রফিট থেকে সবার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের দিয়ে দেওয়া হবে, তারপরে যেটা পড়ে থাকলো, ওই জন্য নাম প্রেফারেন্স। কোম্পানির কাছে যে প্রফিট পড়ে থাকলো, কোম্পানির কাছে যে প্রফিট কোম্পানি আর্ন করলো, সেখান থেকে একটা ফিক্সড সেখান থেকে একটা ফিক্সড আগে টাকা দিয়ে দেওয়া হবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। তারপরে যেটা পড়ে থাকলো সেটা পুরোটা ইকুইটি দেবে। সোহম, মন দিয়ে শুনছো? এরপরে বলবে আমি বুঝতে পারিনি, মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছো না কেন? প্রথমে যাবে প্রেফারেন্স, নাম প্রেফারেন্স পাবেও প্রথমে, ফিক্সড রেটে প্রফিটের কিছু অংশ পেয়ে গেল প্রেফারেন্স। তারপর যেটা পড়ে থাকবে সেটা ইকুইটি, যদি বেশি পড়ে থাকে পুরোটাই ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে, আর যদি কম পড়ে থাকে তাহলে ইকুইটি শেয়ার হোল্ডাররা কিছুই পাবে না বা কম পাবে। তো আলটিমেটলি যেই ইনভেস্টররা সব থেকে বেশি রিস্ক নিতে রেডি আছে তারা ইকুইটিতে ইনভেস্ট করছে, যারা একটু কম রিস্ক নিচ্ছে তারা প্রেফারেন্সে ইনভেস্ট করছে, আর যারা একদমই কম রিস্ক নিতে চাইছে তারা ডিবেঞ্চারে ইনভেস্ট করছে। আচ্ছা, এই যে প্রফিট যেখান থেকে সবার আগে প্রেফারেন্স নিয়ে চলে যাবে, তারপর পড়ে থাকলে ইকুইটি নেবে, এই প্রফিট ক্যালকুলেট হবে কিন্তু ডিবেঞ্চার ইন্টারেস্ট মাইনাস করার পরে। অর্থাৎ প্রফিট থেকে ইন্টারেস্ট দেওয়া হয় না, ইন্টারেস্ট ইন্টারেস্ট সব মাইনাস করে প্রফিট ক্যালকুলেট করা হয়। ইন্টারেস্ট ইজ নট ডিপেন্ডেন্ট অন প্রফিট। হ্যাঁ, প্রফিট হোক না হোক ইন্টারেস্ট দিতেই হবে। বোঝা গেল? সোহম, কি করছো চোখ বন্ধ করে? আচ্ছা, যেটা বললাম বোঝা গেল? আচ্ছা, সোর্সেস অফ ফাইন্যান্সে আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিলাম অ্যাবাউট ডিভেঞ্চার, অ্যাবাউট ইকুইটি শেয়ার, অ্যাবাউট প্রেফারেন্স শেয়ার। একটা জিনিস আমি টাচ করিনি, দ্যাট ইজ রিটেনড আর্নিংস। দ্যাট ইজ রিটেনড আর্নিংস। তোমাদের ভালো লাগছে সোর্সেস অফ ফাইন্যান্সটা? তাহলে আমি রিটেনড আর্নিংস কে নিয়ে একটু ভালো করে জ্ঞান দেবো। রুদ্রাক্ষ বলছে না রিটেনড আর্নিংস থেকে নিয়ে জ্ঞান দিতে না, তাই তো রুদ্রাক্ষ? ঠিক আছে, কিন্তু তাও দেবো, হ্যাঁ। এদিকে শুনছো, রিটেনড আর্নিংস ব্যাপারটা কি? দেখো,
একটু আগে আমি কি বললাম, যে প্রফিটের একটা ফিক্সড পোর্শন প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা নিয়ে চলে যাবে। তারপরে যেটা পড়ে থাকলো সেই পুরো টাকাটাই কার? ইকুইটিদের। পুরো টাকাটাই কার? ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা। প্রেফারেন্স প্রফিট হলো সেই প্রফিট থেকে সবার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড নিয়ে চলে যাবে। তারপরে যেটা পড়ে থাকলো ব্যালেন্স, এই ব্যালেন্সটা কাদের টাকা? ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা। পুরোটাই ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা। এই পুরো টাকাটা কোম্পানি কি করবে? কোম্পানির কাছে দুটো অপশন আছে। অপশন নাম্বার ওয়ান, কোম্পানি চেক লিখে ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দেবে, যেটাকে আমরা বলি ইকুইটি ডিভিডেন্ড। তো তোমরা যাদের বাড়িতে বাবা মা শেয়ার কেনে, অনেক সময় দেখবে বাড়িতে ডিভিডেন্ড আসে। এইটাই হলো সেই ডিভিডেন্ড। জেনারেলি তোমরা ইকুইটি শেয়ারসই কেনো। তো দিস ইজ দ্য কনসেপ্ট। কোম্পানির কাছে আরেকটা অপশন আছে। কি অপশন আছে জানো? কোম্পানির কাছে আরেকটা অপশন আছে, যে ডিভিডেন্ড না দিয়ে কোম্পানি টাকাটাকে নিচে রেখে দেওয়া, নিজেদের রিজার্ভে রেখে দেওয়া, এবং সেটাকে কোম্পানি গ্রোথ অ্যান্ড এক্সপেনশনে কাজে লাগানো। তো এই যে কোম্পানি নিজেদের কাছে টাকাটা রেখে দিচ্ছে ফর ফিউচার ইউজ, দিস ইজ কল্ড রিটেনড আর্নিংস। তোমরা অ্যাকাউন্টসে রিজার্ভ পড়েছো না? রিজার্ভ। তো কোম্পানি ফিউচারে কোনো প্রজেক্টে ইনভেস্ট করার জন্য রিজার্ভে রেখে দিচ্ছে প্রফিটটা। দিস ইজ রিটেনড আর্নিংস। আচ্ছা, অ্যাজ আ শেয়ার হোল্ডার তুমি ডিভিডেন্ড চাইবে না রিটেনড আর্নিং চাইবে? আচ্ছা চলো, তো ধরো তোমরা সবাই শেয়ারে ইনভেস্ট করেছো। তোমরা সবাই 1 লাখ টাকা করে শেয়ারে ইনভেস্ট করেছো, ঠিক আছে? তো রিটেনড আর্নিং হলে কিন্তু তোমরা কিছু পাবে না। কোম্পানি নিজেদের কাছে রেখে দেবে টাকাটা, তোমারই টাকা কোম্পানির কাছে থাকবে। আর যদি ডিভিডেন্ড হয় তাহলে তোমাদের বাড়িতে চেক আসবে। তো সবাই আমাকে বলো, কে কে ডিভিডেন্ড চাইছো? বলো, হাত তোলো। কে কে ডিভিডেন্ড চাইছো? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। কে কে ডিভিডেন্ড চাইছো? অদৃশ ডিভিডেন্ড চাইছে। যুধাজিৎ, সৌজন্য, অদৃশ, রূপসা, অর্ক। আচ্ছা, মৌবনি কি চাইছে? মৌবনি, সৃজিকতা, তোমরা রিটেন্ড আর্নিংস। আচ্ছা, রিটেন্ড আর্নিংস এ কারা কারা আছো? রিটেন্ড আর্নিংস এ কারা কারা আছো? হাত তোলো, হাত তোলো। রিটেন্ড আর্নিংস এ কারা কারা আছো? কেউ নেই? সৃজিকতা, রিটেন্ড আর্নিংস? মাথা নাড়াও, হ্যাঁ কি না? তাহলে কি ইকুইটি ডিভিডেন্ড? তুমি ডিভিডেন্ড নেবে? সবাই বলছে ডিভিডেন্ড নেবে। আচ্ছা, দেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। গুগলের তরফ থেকে একবার একটা খুব গুগল না কখনো ডিভিডেন্ড দেয় না। গুগল ডিভিডেন্ড দেয় না। তো গুগলের তরফ থেকে একটা খুব ভালো একটা স্টেটমেন্ট এসেছিল একবার, অনেক বছর আগে। গুগল তার কাজ ইনভেস্টরদের বুঝিয়েছিল যে ধরুন আপনারা আমার কোম্পানিতে 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 10 লাখ রুপিস ইনভেস্ট করেছেন। এর উপরে 10% রিটার্ন আমরা আপনাকে, মানে কোম্পানি 10% রিটার্ন কামিয়েছে। তো এবার দুটো অপশন আছে, আপনার বাড়িতে 1 লাখ টাকার চেক যাবে, কিংবা আপনার বাড়িতে হয় 1 লাখ টাকার চেক যাবে, অপশন নাম্বার ওয়ান। অপশন নাম্বার টু, 1 লাখ টাকাটা কোম্পানির কাছেই থাকবে। দুটো অপশন আছে। তো গুগল তখন ইনভেস্টরদের বলছে প্রেস কনফারেন্সে বা নিজেদের স্টেটমেন্টে, যে ধরুন আমরা 1 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম, আপনি এই 1 লাখ টাকা দিয়ে করবেন কি? আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখবেন, ব্যাংকে রেখে কত টাকা কামাবেন? এফডি করলে ম্যাক্সিমাম 7.5%।
বা যা রেট থাকবে। কিন্তু এই টাকাটাই যদি আপনি কোম্পানিতে ইনভেস্ট করেন, আমরা আবার আপনাকে এর উপরে হয়তো 10% আবার কামিয়ে দেবো। তাহলে আলটিমেটলি কোনটাতে লাভ হলো? আমাদের কাছে থাকাতেই লাভ হলো। তো ইউ ক্যানট সে যে ডিভিডেন্ড পাওয়া মানেই ভালো না। ডিভিডেন্ড পাওয়া মানেই যে ভালো সেরকম কোনো ব্যাপার না। ডিপেন্ড করছে ইনভেস্টরের গোল কি। ধরো আজকে কেউ রিটায়ার করেছে, সে ফিক্সড ইনকাম চায় মাসে মাসে, বা মাসে মাসে বা বছরে কিছু ফিক্সড ইনকাম চায়, সে ডিভিডেন্ড চাইতে পারে। বাট অ্যাজ অ্যান ইয়ংস্টার, তোমাদের মতো ইয়ংস্টাররা কি চাইবে? তারা চাইবে কোম্পানির রিটেন্ড আর্নিংস এ টাকা রাখুক, কারণ রিটেন্ড আর্নিংস এ টাকা রাখছে মানে কোম্পানি সেই টাকাটা এক্সপেনশনে কাজে লাগাবে। হ্যাঁ, তোমার বাড়িতে ডিভিডেন্ডের চেক আসছে না বটে, বাট মার্কেট প্রাইস বাড়ছে শেয়ার। যত এক্সপেনশন হবে শেয়ারের মার্কেট প্রাইস বাড়বে। তো যখন তুমি শেয়ার কেনো, দুভাবে তুমি লাভবান হতে পারো। নাম্বার ওয়ান ইজ ডিভিডেন্ড, নাম্বার টু ইজ ইনক্রিজ ইন মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। পরে স্টক মার্কেটে বেশি টাকায় তুমি শেয়ারটা বিক্রি করতে পারো। তো রিটেন্ড আর্নিংস এ টাকা রেখে যদি এক্সপেনশন করে, তাহলে তোমার শেয়ার প্রাইস বাড়বে। তো ইট ডিপেন্ডস অন দ্য গোল অফ দ্য কাস্টমার্স। ঠিক আছে, তো এই রিটেন্ড আর্নিংস হচ্ছে আরেকটা সোর্স অফ ফাইন্যান্স। এই রিটেন্ড আর্নিংস হচ্ছে আরেকটা সোর্স অফ ফাইন্যান্স। এটা ওন্ড ফান্ডস এর আন্ডারে কেন এসেছে? কারণ দিস ইজ আলটিমেটলি ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা, যেটা তাদের ডিভিডেন্ড ফর্মে না দিয়ে কোম্পানি নিজের কাছে রেখে দিচ্ছে ফর গ্রোথ অ্যান্ড এক্সপেনশন। আর কেন শেয়ার হোল্ডাররা অ্যালাউ করবে? বিকজ তাতেও এতে তাদেরও স্বার্থ আছে। আর টাকাটা নিয়ে তারা কি করবে? টাকাটা নিয়ে তারা ব্যাংকে ইনভেস্ট করলে যা পাবে তার থেকে অনেক বেশি পাবে যদি কোম্পানিতে ইনভেস্টেড থাকে। কোম্পানি ওই টাকাটাকে প্রজেক্টে রিইনভেস্ট করে অনেক বেশি কামিয়ে দেবে। অর্থাৎ মার্কেট প্রাইস অফ শেয়ারস বাড়বে, কোম্পানি যত প্রফিট করবে। কোম্পানি নতুন প্রজেক্টে আবার এই টাকাটা লাগালো, সেখান থেকে প্রফিট হলো, কোম্পানির মার্কেট প্রাইস, শেয়ারের মার্কেট প্রাইস বাড়লো। তো এই হলো সোর্সেস অফ ফাইন্যান্সের বেশি বেসিক কিছু কথাবার্তা। এবং আজকের ক্লাসটা যদি মাথায় রাখতে পারো, অনেক চ্যাপ্টারটা, বাকি চ্যাপ্টারটা অনেক ইজি হয়ে যাবে।